हेलो स्टूडेंट्स, वेलकम टू साइंस ভিডিও ইউটিউব চ্যানেল। আজকে পড়াবো ক্লাস 11 এর বায়োলজি। আগের দিনে হয়েছিল পার্ট নাম্বার 5 এ যেটা আলোচনা হয়েছিল তোমাদের প্রোটিনের পরিপাক অর্থাৎ প্রোটিন জাতীয় খাদ্য কি রকম ভাবে পরিপাক হয় সেটা বলেছিলাম। আজকে হবে কিন্তু ফ্যাটের অর্থাৎ ফ্যাট জাতীয় খাদ্যটা কি রকম ভাবে পরিপাক হয় অর্থাৎ ডাইজেশন অফ ফ্যাট সেটা হবে। কিন্তু তার আগে কিছু জিনিস যেমন ছেড়ে গিয়েছিল সেগুলো আগে আলোচনা করব, তারপরে ফ্যাটের ডাইজেশনটা আলোচনা। ঠিক আছে, আগে কার্বোহাইড্রেটের পরিপাক অর্থাৎ কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য কিরকম ভাবে পরিপাক হয় সেটা দেখে নিয়েছি, এবং ফ্যাট জাতীয় খাদ্য পরিপাক হয় সেটা কিরকম হয় সেটা দেখে নিয়েছি। এবার কি দেখবো হিস্টোলজি অফ এলিমেন্টারি ক্যানাল অর্থাৎ পৌষ্টিক নালীর কলাস্থানিক গঠন। হ্যাঁ, অর্থাৎ একটা পৌষ্টিক নালী ধরে নাও কোন একটা নলাকার যদি অংশ সেটা এরকম, সাপোজ এটা নলাকার অংশ, আমি যদি এটাকে এরকম ভাবে কাটি তাহলে এর এইসব কটা লেয়ার আছে বাইরে থেকে এবং ভিতরের দিকে। আচ্ছা, যদি এটাকে এরকম ভাবে কাটি তাহলে এটা এই মাঝখানটা হচ্ছে নলাকার অর্থাৎ ওই নালী। যদি এটাকে এরকম ভাবে কাটি এই যে এই চাওড়া এইটা এখান থেকে এতটা পর্যন্ত কটা স্তর আছে সেটা আগে দেখবো। ঠিক আছে, তারপরে দেখবো তোমার গ্যাস্ট্রিক গ্ল্যান্ড অর্থাৎ পাকগ্রন্থি কি কোথায় অবস্থিত, এখানে কি কি কোষ আছে, এখান থেকে মানে কি কি খরিত হয় সেটা দেখবো। আর কি আছে ইন্টেস্টিনাল গ্ল্যান্ড অর্থাৎ আন্ত্রিক গ্রন্থি অর্থাৎ ওইখান থেকে কি খরিত হয় সেটা দেখবো। আর কি আছে, আর আছে কয়েকটা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল হরমোন আছে সেটা দেখবো। আর ছোট্ট করে একটা দেখবো যে পেরিস্টলসিসটা জিনিসটা কি, পেরিস্টলসিস মুভমেন্টটা কি সেটা দেখবো। তারপরে দেখবো তোমাদের ডাইজেশন অফ ফ্যাট অর্থাৎ ফ্যাট জাতীয় খাদ্যের কি রকম ভাবে পরিপাক হয় সেটা দেখবো। ঠিক আছে, চলো শুরু করা যাক। একটা হচ্ছে তোমার কি বললাম যে হ্যাঁ হিস্টোলজি অফ এলিমেন্টারি ক্যানাল, হিস্টোলজি of elementary canal অর্থাৎ পৌষ্টিক নালীর কলাস্থানিক গঠন। কলাস্থানিক গঠন দেখো হিস্টোলজি অফ এলিমেন্টারি ক্যানাল অর্থাৎ কলাস্থানিক গঠন। এখান থেকে যদি আমি দেখি একটা পৌষ্টিক নালী যদি আঁকি বাইরে থেকে ভিতরে মোট আমরা কটা স্তর দেখতে পাবো। এটা হচ্ছে সব থেকে বাইরের স্তর, এটা হচ্ছে সব থেকে বাইরের স্তর, এবং সব থেকে এটাকে কি বলছি আমরা সেরোসা লেয়ার, এবং সব থেকে ভিতরের স্তরটা হচ্ছে কি এই ভিতরের স্তরটা কি মিউকাস লেয়ার অর্থাৎ মিউকাস স্তর, মিউকাস। ঠিক আছে, আবার এই মিউকাসকে ঘিরে কি আছে তোমার, এই মিউকাসকে ঘিরে যেটা আছে এই মিউকাসকে ঘিরে আছে তোমার সাবমিউকোসা অর্থাৎ এইখান থেকে এতটা এই স্তরটার নামটা কি সাবমিউকোসা। ঠিক আছে, এরপরে কি আছে, এরপরে আছে মাস্কিউলাস
মাসকিউলারিস এর তোমার কটা লেয়ার? মাসকিউলারিস এর আছে তোমার যে দুটো, একটা আছে তোমার মাসকিউলারিস এর দুটো লেয়ার, একটা এইখান থেকে এইটা একটা, আবার এইখান থেকে এইটা, ঠিক আছে? এইটা হচ্ছে মাসকিউলারিস। আচ্ছা এইখানে তোমার বাইরের যে এরিয়াটাকে আমরা কি বলছি, এই যে এরিয়াটাকে বলছি আমরা আউটার লংজিটিউডিনাল লেয়ার, অর্থাৎ বাইরের অনুদৈর্ঘ্য স্তর। আউটার লংজিটিউডিনাল লেয়ার, আউটার লংজিটিউডিনাল লেয়ার অর্থাৎ বাইরের অনুদৈর্ঘ্য স্তর, ঠিক আছে? আর এই ভিতরের এই লেয়ারটাকে আমরা কি বলবো? এইটাকে বলবো ইনার সার্কিউলার লেয়ার। কি? ইনার সার্কিউলার লেয়ার, ইনার সার্কিউলার লেয়ার অর্থাৎ ভিতরে তোমার চক্রাকার স্তর, ঠিক আছে? অর্থাৎ অন্তঃস্থ চক্রাকার স্তর। আউটার লংজিটিউডিনাল লেয়ার অর্থাৎ ইনার সার্কিউলার লেয়ার। তাহলে এটা কি দেখলাম? আচ্ছা এই দুটো লেয়ার নিয়ে কি তৈরি হচ্ছে? যে লেয়ারটা তৈরি হচ্ছে সেটাকে আমরা কি বলছি? মাসকিউলারিস স্তর, মাসকিউলারিস লেয়ার, মাসকিউলারিস লেয়ার অর্থাৎ মাসকিউলারিস স্তর, অর্থাৎ বাংলাতে বলবো আর কি মাসকিউলারিস স্তর। এছাড়া দেখো সেরোসা লেয়ার, এটা কি সেরোসা লেয়ার? এটাকে কি বলবো আমরা? সেরোসা, এটাকে যে বাইরের স্তরটিকে আমরা কি বলবো? বাইরের স্তরটি আমরা বলবো সেরোসা লেয়ার। মিউকাস লেয়ারটা কি? সব থেকে ভিতরের স্তর, অর্থাৎ সব থেকে ভিতরের স্তর, এটাকে কি বলবো আমরা? মিউকাস লেয়ার। সাব মিউকাস লেয়ার কি? মিউকাসের পরবর্তী স্তর। সাব মিউকাস লেয়ার মিউকাসের পরবর্তী স্তর, মিউকাসের পরবর্তী স্তর। আর মাসকিউলারিস লেয়ারটা কি? মাসকিউলারিস লেয়ার হচ্ছে সাব মিউকাস এবং সেরোসা লেয়ারের মধ্যবর্তী স্তর, অর্থাৎ সাব মিউকাস ও কার? সেরোসা লেয়ারে ও সেরোসা স্তরে মধ্যবর্তী স্তর, ঠিক আছে? সাবমিউকাস ও সেরোসা স্তরের মধ্যবর্তী স্তর। আউটার লংজিটিউডিনাল লেয়ারে কি রকম পেশি আছে? এখানে অনেকগুলি অনুদৈর্ঘ্য পেশি বর্তমান, কি রকম অনুদৈর্ঘ্য পেশি বর্তমান।
আচ্ছা এখানে ইনার সার্কুলার লেয়ারে কি আছে? ইনার সার্কুলার লেয়ারে চক্রাকার অর্থাৎ ভিতরের দিকে কিরকম পেশি, অর্থাৎ অবশ্যই ভিতরের দিকে চক্রাকার পেশি দেখা যায়, অর্থাৎ ভিতরের দিকে চক্রাকার পেশি দেখা যায়। ঠিক আছে, তাহলে কি কি দেখলাম? সেরোসা, মিউকোসা, সাবমিউকোসা, মাসকিউলারিস এবং সেরোসা দেয়া, তারপর তোমার কি হচ্ছে তোমার মাসকিউলারিস দেয়া, তারপর হচ্ছে সাবমিউকোসা, মিউকোসা। আচ্ছা দেখো এই যে এইটা ধরলে একটা সাপোজ ধরলে এটা একটা নালী, এদের এই যে বেসটা দেখতে পাচ্ছ, এই বেসটা এইটা হচ্ছে এই লেয়ারটা, আর মাঝখানে যে ফাঁকা অংশ আছে এই ফাঁকা অংশটির নাম কি? ফাঁকা অংশটির নাম হচ্ছে লিউমেন। ফাঁকা অংশটির নাম কি? লিউমেন। ফাঁকা অংশটির নাম লিউমেন। যত সমস্ত পরিপাক হওয়া খাদ্যগুলো এইখানে এসে টুকরো হবে, এখানে এসে জমা হয়। পরিপাক হওয়া খাদ্যগুলো এখানে আসে, এখানে এসে জমা হয়, আর এখানে মিউকাস স্তরটা ঠিক আঙুলের মতো ভূমধ্যরেখা স্থান। এখানে কি বলেছিলাম? এখানে এসে শোষিত হয়ে, এখানে এসে শোষিত হয়ে, অর্থাৎ যদি এটা কি আঙুলের মতো ভূমধ্যরেখা গঠনটাকে কি বলবো? ভিটাই বলেছিলাম। এই আঙুলের মতো ভূমধ্যরেখা গঠনটাকে ভিটাই বলেছিলাম। এর মাঝখানে যদি একটা ভিটাইকে নিই, এই মাঝখানে একটা নালী আছে, কেন্দ্রের দিকে নালী, এটাকে কি বলবো আমরা? ল্যাকটিয়াল বা লসিকা বাহক। ল্যাকটিয়াল বা লসিকা বাহক। আর একে ঘিরে কি আছে? একে ঘিরে আছে তোমার ব্লাড ভেসেল বা রক্তজাল। ব্লাড ভেসেল আর রক্তজাল। ল্যাকটিয়ালটা কি করে তোমার? ল্যাকটিয়ালটা হচ্ছে তোমার ফ্যাট জাতীয় খাদ্য, যেসব খাদ্যের পরিপাক হচ্ছে তাকে ফ্যাট জাতীয় খাদ্যের শোষণে সাহায্য করে। ঠিক আছে, আর ব্লাড ভেসেলটা কি হচ্ছে তোমার? ব্লাড ভেসেলটা হচ্ছে তোমার কার্বোহাইড্রেট এবং প্রোটিন জাতীয় খাদ্যের শোষণ হয় কোথায়? ব্লাড ভেসেল। ঠিক আছে, অর্থাৎ শোষণ প্রক্রিয়া মানে শোষিত হয়ে সেটা কোথায় যাচ্ছে? সেটা রক্তের মধ্যে চলে যাচ্ছে। এইটা হচ্ছে তোমার হিস্টোলজি অফ এলিমেন্টারি ক্যাপ, তার পোস্টিং এর ডিফিনেশন। এরপরে দেখবো যে পাক গ্রন্থি অর্থাৎ গ্যাস্ট্রিক গ্ল্যান্ড এবং ইন্টেস্টিনাল। গ্যাস্ট্রিক গ্ল্যান্ড এবং ইন্টেস্টিনাল গ্ল্যান্ড, এটা বলছি গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড বলতে কি একে বাংলায় কি বলা হয়? পাক গ্রন্থি। বাংলায় বলা হয় একে পাক গ্রন্থি বলা হয়। আচ্ছা আমি গ্রন্থি কাকে কি বলেছিলাম? বলেছিলাম যে গ্রন্থি কোনো কিছু একটা কোনো কোষের সমষ্টি যেখান থেকে কোনো কিছু খরিত হতে পারে। আচ্ছা গ্রন্থি আমরা একটা সেলকেও বলতে পারি, কিন্তু সেটা থেকে যখন কোনো কিছু কেমিক্যাল সাবস্টেন্স অর্থাৎ রাসায়নিক পদার্থ যখন খরিত হবে তখন সেটাকে আমরা কি বলবো? গ্রন্থি বলবো। অর্থাৎ আ সেল অথবা কালেকশন অফ সেল, দুটোকেই বলবো, কিন্তু সেখান থেকে কোনো কিছু জিনিস খরিত হবে। তার মানে কি পাক গ্রন্থি মানে কি? পাক গ্রন্থি কোথায় অবস্থিত? এই পাক গ্রন্থিটা তোমার কি পাকস্থলীর মধ্যে অবস্থিত, অর্থাৎ পাকস্থলী মানে স্টোমাক, যেটাকে আমরা বলি স্টোমাকের মধ্যে অবস্থিত। আচ্ছা তার মানে কি গ্রন্থি তোমার অনেকগুলি সেল আছে, তাই তো? এই তাহলে কি কি সেল আছে? একটা হচ্ছে তোমার গবলেট সেল। তাহলে ওই পাক গ্রন্থির মধ্যে কি কি সেল আছে? গবলেট সেল, অর্থাৎ গবলেট কোষ।
গবলেট কোষ, ঠিক আছে। আর কি আছে, আর আছে তোমার গবলেট সেল, পেপটিক সেল, পেপটিক সেল অর্থাৎ পেপটিক কোষ, অর্থাৎ পেপটিক কোষ, ঠিক আছে। আর কি আছে তোমার অক্সিন্টিক সেল অর্থাৎ অক্সিন্টিক কোষ বা প্যারাইটাল সেল। একে আমরা কি বলবো, প্যারাইটাল সেল বা অক্সিন্টিক সেল, প্যারাইটাল সেল বা একে আমরা কি বলবো, অক্সিন্টিক সেল, অক্সিন্টিক সেল অর্থাৎ অক্সিন্টিক কোষ। আচ্ছা দেখো গবলেট সেল এখান থেকে কি খরিত হয়, গবলেট সেল দিয়ে খরিত হয় তোমার মিউকাস খরিত হয়, গবলেট সেল দিয়ে কি খরিত হয়, মিউকাস, মিউকাস খরিত হয় গবলেট সেল দিয়ে, গবলেট সেল থেকে কি খরিত হয়, মিউকাস খরিত হয়। আচ্ছা পেপটিক সেল থেকে কি করতে হয়, পেপটিক সেল থেকে খরিত হয় তোমার পেপসিনোজেন, কি করতে হয়, পেপসিনোজেন, পেপসিনোজেন খরিত হয়। আচ্ছা প্যারাইটাল সেল অর্থাৎ অক্সিন্টিক সেল দিয়ে কি খরিত হয়, এখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ HCl খরিত হয়, অর্থাৎ HCl খরিত হয়, ঠিক আছে। এছাড়া দেখবো, এছাড়া আরো অন্যান্য কোষ আছে, যেমন জি কোষ আছে, জি কোষ থেকে তোমার গ্যাস্ট্রিন নামক হরমোন খরিত হয়, জি কোষ এখান থেকে কি খরিত হয়, গ্যাস্ট্রিন নামক হরমোন খরিত হয়, ঠিক আছে, এখান থেকে গ্যাস্ট্রিন নামক হরমোন খরিত হয়। এছাড়া আর কি আছে তোমার, এছাড়া তোমার ওই প্যারাইটাল সেল বা অক্সিন্টিক সেল থেকে একটা জিনিস করতে হয়, সেটা হচ্ছে ক্যাসেলস ইন্ট্রিনসিক ফ্যাক্টর, ক্যাসেলস ইন্ট্রিনসিক ফ্যাক্টর, সেলস ইন্ট্রিনসিক ফ্যাক্টর, ক্যাসেলস ইন্ট্রিনসিক ফ্যাক্টর। এটা কি তোমার, এটা হচ্ছে কাজটা হচ্ছে তোমার কি ভিটামিন B12 কে বি শোষণে সাহায্য করে, ভিটামিন B12 কে বি শোষণে সাহায্য করে, বি শোষণে সাহায্য করে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার গ্যাস্ট্রিক গ্ল্যান্ড অর্থাৎ পাকগ্রন্থি। এরপরে দেখবো ইন্টেস্টিনাল গ্ল্যান্ড অর্থাৎ আন্তরিক গ্রন্থির মধ্যে কি কি কোষ আছে সেটা দেখবো। এটা হচ্ছে, এটা পরিষ্কার হচ্ছে। এরপরে কি দেখবো আমি, ইন্টেস্টিনাল গ্ল্যান্ড, ইন্টেস্টিনাল গ্ল্যান্ড বা আন্তরিক গ্রন্থি, ইন্টেস্টিনাল গ্ল্যান্ড বা আন্তরিক। আচ্ছা এটা কোথায় অবস্থিত, এটা তোমার স্মল ইন্টেস্টাইনের মধ্যে অবস্থিত, অর্থাৎ কোথায়, স্মল ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন অর্থাৎ স্মল ইন্টেস্টাইনটা কি বলেছিলাম, স্মল ইন্টেস্টাইনের বাংলাটা কি, ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্ত অবস্থা। আচ্ছা এই ইন্টেস্টিনাল গ্ল্যান্ড ঠিক অনুরূপ ভাবে কিছু না কিছু কোষ দিয়ে গঠিত, ঠিক আছে। আচ্ছা ইন্টেস্টিনাল গ্ল্যান্ডের মধ্যে কি কি দেখতে পাবো আমরা, একটা দুটি অংশ দেখতে পাবো, একটা ইন্টেস্টাইন কয়টি অংশ নিয়ে গঠিত, একটা ক্রিপ্স অফ লিভারপুল এবং ব্রুনার্স গ্ল্যান্ড নিয়ে তোমার কি কি গঠিত, ইন্টেস্টিনাল গ্ল্যান্ডটা গঠিত, একটা কি কি তোমার ক্রিপ্স অফ লিভারপুল, ক্রিপ্স অফ লিভারপুল, আর কি, আর হচ্ছে তোমার ব্রুনার্স গ্ল্যান্ড, ব্রুনার্স গ্ল্যান্ড। আচ্ছা আগে ব্রুনার্স গ্ল্যান্ডটা কোথায় অবস্থিত সেটা বলে দিই, তারপর তখন ক্রিপ্স অফ লিভারপুল আছে। আচ্ছা ব্রুনার্স গ্ল্যান্ডটা হচ্ছে ডিওডিনাম, আমরা দেখেছি ডিওডিনামে সেই লেয়ার আছে তো, একটা হচ্ছে সেরোসা, তারপর একটা মিউকোসা, সাবমিউকোসা, মাস্কিউলারিস, আর তোমার কি লেয়ার, ওই বাইরে যে সেরোসা লেয়ার হচ্ছে,
ডিওডিনামের সাবমিউকোসা স্তরে ওইটি বর্তমান কি পুনার্স লাইনটা কত কোথায় ডিওডিনামে সাবমিউকোসা স্তরে ডিওডিনামে সাবমিউকোসা স্তরে বর্তমান ঠিক আছে ডিওডিনামে সাবমিউকোসা স্তরে বর্তমান আচ্ছা ক্রিপ্টস অফ লিবারকুম কোন জায়গাটা এটা হচ্ছে এই যে ভিলাই দুটি ভিলাইয়ের মধ্যবর্তী স্থানটাকে আমরা কি বলছি আমরা ক্রিপ্টস অফ লিবারকুম এই যে আছে এখানে কি কি আছে এই ক্রিপ্টস অফ লিবারকুমে তিন টাইপের সেল আছে ক্রিপ্টস অফ লিবারকুমে কটি সেল আছে তিনটি সেল আছে কি কি একটা হচ্ছে তোমার গবলেট সেল আর একটা হচ্ছে প্যানেট সেল আর একটা হচ্ছে কি আইডেন্টিফাইং সেল যা আরো সেল আছে হচ্ছে এই তিনটা গবলেট সেল আচ্ছা আর কি তোমার প্যানেট সেল বাংলাতে এই গবলেট সেল বলা হয় হ্যাঁ আর প্যানেট সেল বলা হয় আইডেন্টিফাইং সেলকে আইডেন্টিফাইং সেল মানে কোষ প্যানেট সেল আর একটা কি আর্জেন্টাইন সেল আর্জেন্টাইন কোষ আচ্ছা গবলেট সেলটা কি গঠিত করে গবলেট সেল হচ্ছে তোমার মিউকাসকে গঠিত করে অর্থাৎ এটা কি তোমার মিউকাস ক্ষরণকারী কোষ এটা কি করে তোমার গবলেট সেল মিউকাস গঠিত করে মিউকাস আচ্ছা প্যানেট সেলটা কি প্যানেট সেলটা হচ্ছে ডিওডিনামের অঞ্চলে থাকে সাধারণত তোমার ডিওডিনাম এটা কি ক্ষরণ করে এটা তোমার লাইসোজাইম ক্ষরণ করে তোমার কি ক্ষরণ করে লাইসোজাইম ক্ষরণ ঠিক আছে আচ্ছা আর্জেন্টাইন সেল কি খরিত করে সেরোটোনিন নামক নিউরোট্রান্সমিটারকে খরিত করে সেরোটোনিন নামক নিউরোট্রান্সমিটারকে খরিত করে ঠিক আছে এটা হচ্ছে তোমার ইন্টেস্টিন গ্ল্যান্ডের মধ্যে এইসব জিনিস থাকে ঠিক আছে এটাকে গ্যাস্ট্রো এরপরে যেটা দেখবো অবশ্য যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হরমোন যে কতগুলি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হরমোন আছে সেগুলো মানে কোথায় পাওয়া যায় এবং সেটা কি কাজ করে মূলত সেটা দেখবো ঠিক আছে চলো দেখা যাক গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হরমোন পাক অন্ত্রীয় হরমোন যেটাকে আমরা বলি গ্যাস্ট্রো gastrointestinal hormone গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হরমোন সর্বপ্রথম কি এটা একটা আলোচনা করবো গ্যাস্ট্রিন এটা কোথা থেকে পাওয়া যেতে পারে এটা হচ্ছে আলোচনা করলাম যে গ্যাস্ট্রিনটা কোথায় পাওয়া যেতে পারে জি সেল থেকে গঠিত এক প্রকার সেল আছে যেটাকে বলতে আমরা জি সেল প্রথমে কি গ্যাস্ট্রিন এটা কোথা থেকে গঠিত হয় জি সেল থেকে গঠিত হয় জি সেল থেকে গঠিত হয় ঠিক আছে আর কি এটার কাজ কি এটার কাজ হচ্ছে অক্সিনটিক কোষ ওই অক্সিনটিক কোষকে তোমার এই সেল ক্ষরণে উদ্দীপিত করবে আর কি করবে তোমার পিত্তথলি সংকোচনে সহায়তা করবে এটা কি করবে তোমার মেনলি এইটুকু কাজ অক্সিনটিক কোষকে সিনটিক
কোষকে অবশিষ্ট কোষকে এই সেল ক্ষরণে উদ্দীপিত করবে, ক্ষরণে উদ্দীপিত করবে। আর কি করবে? আর করবে তোমার অবজেক্টিভ কোষকে এই সেল ক্ষরণে উদ্দীপিত করবে। আর হচ্ছে তোমার কি করবে? যে পিত্তথলির সংকোচনে সহায়তা করবে, পিত্তথলির সংকোচনে সহায়তা। ঠিক আছে, এটা হচ্ছে গ্যাস্ট্রিক হরমোন। আর কিছু হরমোন আছে, আর আছে সিক্রেটিন হরমোন। সিক্রেটিন হরমোন কোথা থেকে? এটা তোমার হচ্ছে তোমার ওই ডিউডিনামের মিউকাস স্তর, ওইখানে এস কোষ নামক একটা কোষ আছে, সেখান থেকে পরিত হয়। এটা কি? সিক্রেটিন। ডিউডিনামের এখানে কি কোষ আছে? এস নামক একটা কোষ আছে, ওই এস কোষ থেকে ঠিক আছে। আচ্ছা, এইটার কাজ কি? এটা হচ্ছে তোমার অগ্নাশয় রস ক্ষরণে সাহায্য করবে। আর কি করবে? এটা যকৃৎ থেকে পিত্ত লবণ ক্ষরণে বৃদ্ধি করবে। আর কি তো করবে? তার পাকস্থলী থেকে গ্যাস্ট্রিক ক্ষরণে বাধা দেবে। প্রথম কাজটা কি বললাম? যে অগ্নাশয় রস ক্ষরণে সাহায্য করবে। অগ্নাশয় রস সাহায্য করবে। আর কি করবে? আর হচ্ছে তোমার পিত্ত মানে যকৃৎ থেকে পিত্ত লবণ ক্ষরণে বৃদ্ধি করবে। পিত্ত লবণ ক্ষরণে বৃদ্ধি করবে। ঠিক আছে, এটা লিখে দিতে পারবে। আর এরপরে আর একটা কি আছে? কোলেসিস্টোকাইন প্যানক্রিয়াজাইম। কোলেসিস্টোকাইন প্যানক্রিয়াজাইম, কোলেসিস্টোকাইন প্যানক্রিয়াজাইম, তা সিসিকে পিজি, এটা কোথা থেকে পরিচিত হয়? এটা তো ডিউডিনাম এবং জিজুনামে মিউকাস স্তরে অবস্থিত একটা আই কোষ আছে, সেইখান থেকে পরিচিত হয়। আচ্ছা, এটা কি কাজ করবে? অগ্নাশয় ক্ষরণে উদ্দীপিত করবে। আর কি করবে? আর তোমার পিত্তথলি থেকে পিত্ত লবণ, পিত্তথলি থেকে তোমার পিত্ত ক্ষরণে উদ্দীপিত করবে। একটা কি? অগ্নাশয় রস ক্ষরণে উদ্দীপিত করবে। এটা কোথা দিয়ে পরিচিত হয়? আই কোষ। কোথায় আছে এটা? ডিউডিনাম এবং জিজুনাম। পিত্তথলি থেকে কি মানে পিত্ত ক্ষরণে উদ্দীপিত করবে। পিত্ত ক্ষরণে উদ্দীপিত করবে। ঠিক আছে। আর কি করবে তোমার? আর হচ্ছে তোমার যে অগ্নাশয় মানে তোমার অগ্নাশয় রস ক্ষরণে উদ্দীপিত করবে। অগ্নাশয় রস ক্ষরণে উদ্দীপিত করবে। ঠিক আছে, পিত্তথলি থেকে পিত্ত ক্ষরণে উদ্দীপিত করবে আর অগ্নাশয় রস ক্ষরণে উদ্দীপিত করবে। এছাড়া আর কি আছে তোমার? আরো অন্যান্য আছে, ওগুলো তোমার বইয়ের মধ্যে পড়ে দেবে। অনেকগুলো বই আছে, যেমন সাঁতরা পাবলিকেশন বলো, ছায়া প্রকাশন বলো, এইগুলো ছক আকারে দেওয়া আছে, এগুলো ভালোভাবে পড়ে দেবে। এছাড়া এরপরে কি দেখবো আমরা? এরপরে হচ্ছে পেরিস্টলসিসটা একটু হালকা করে দেখে নিই, এবং এই পেরিস্টলসিসের গুরুত্বটা কি? পেরিস্টলসিস বলছে যে চলনের সাহায্যে তোমার কি হয়, মানে খাদ্যটা তোমার গ্রাসনালী থেকে পাকস্থলীর মধ্যে যায়, সেই চলনটাকে অর্থাৎ সেই মুভমেন্টটাকে বলবো আমরা কি? পেরিস্টলসিস মুভমেন্ট।
অর্থাৎ যে চলনের সাহায্যে কি বেশ বলতেছিলাম পেরিস্টলসিস। পেরিস্টলসিসটা কি? পেরিস্টলসিসটা হচ্ছে তোমার কি যে মুভমেন্টের সাহায্যে অর্থাৎ যে চলনের সাহায্যে তোমার কি হয় যে মুভমেন্টের যে চলনের সাহায্যে খাদ্যটা তোমার গ্রাসনালী থেকে খাদ্য তোমার গ্রাসনালী থেকে তোমার পাকস্থলীর মধ্যে দিয়ে যায়, পাকস্থলীর মধ্যে যায়, সেই চলনটাকে আমরা কি বলবো পেরিস্টলসিস মুভমেন্ট। এছাড়া এর গুরুত্ব বা এর কাজ কি এটা তোমার আচ্ছা এটা তোমার শুধু এই মুভমেন্টটা শুধু এই গ্রাসনালী থেকে পাকস্থলীর মধ্যে দিয়ে যাবে, এই মুভমেন্টটা তোমার পুরো এলিমেন্টারি ক্যানাল। সাধারণত এটা কি এটা যদি আমরা আমাদের অনেকটা এইরকম আসছিল, অনেকটা এইরকম এটা হলো খাদ্যের গলা, হ্যাঁ এই খাদ্য এই জায়গাটা চাপ করবে, এই জায়গাটা চাপ করলে এটা সঙ্গে সঙ্গে নিচে নেবে, আবার এইখানে চাপ করবে, এইখানে চাপ করবে তোমার এখানে আবার চলে আসবে, এখান থেকে চাপে আবার এখানে তারপরে এখানে চলে আসবে। অর্থাৎ এইরকম ভাবে এইরকম যে মুভমেন্টটা এটা হচ্ছে তোমার পেরিস্টলসিস মুভমেন্ট। আর এই মুভমেন্টটার সাহায্যে পুরো এলিমেন্টারি ক্যানালগুলোর মধ্যে চলতে হবে। কি এর গুরুত্ব তোমার খাদ্য পরিবহনে সাহায্য করবে, খাদ্য পরিবহনে সাহায্য করবে, পরিবহনে আর তোমার পরিপাকেও সাহায্য করে, আর তোমার কি মল পরিবহনে সাহায্য করে, মল পরিবহনে সাহায্য করে। ঠিক আছে, এইরকম হয়। এই মুভমেন্টটাকে কি বলছি আমরা পেরিস্টলসিস মুভমেন্ট। ঠিক আছে, এরপরে দেখবো আমরা ডাইজেশন অফ ফ্যাট অর্থাৎ ফ্যাটের পরিপাক। ফ্যাটটা একটা ফ্যাট জাতীয় খাদ্য কিরকম ভাবে পরিপাক হচ্ছে সেটা দেখব। Digestion of fat. Digestion of অর্থাৎ ফ্যাটের পরিমাণ। সাধারণত হচ্ছে ফ্যাটটা হচ্ছে কি জলের মধ্যে অদ্রাব্য, আর ফ্যাটটা হচ্ছে তোমার যে আমরা সাধারণত মানে যে ফ্যাটটা খাই সেটা কি হিসেবে আছে তোমার ট্রাইগ্লিসারাইড ফর্মে আছে। অর্থাৎ কি ট্রাইগ্লিসারাইড ফর্মে আছে, ট্রাইগ্লিসারাইড ফর্মে আছে। এই ট্রাইগ্লিসারাইড ফর্ম থেকে তোমার কিসে পরিণত করতে হবে মনোগ্লিসারাইডে। পরিণত করতে হবে, ঠিক আছে। অর্থাৎ ট্রাইগ্লিসারাইড থেকে মনোগ্লিসারাইডে পরিণত করতে হবে। আর যদি ওইটা তোমার কি হয়ে যায় তোমার ওইখান থেকে অর্থাৎ ফ্যাটটা তোমার যদি তোমার ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে রূপান্তরিত হয়ে যায় ওইটাই তখন তোমার কি হয়ে যায় মনোগ্লিসারাইড। ওইটা কি বলেছে মনোগ্লিসারাইড। অর্থাৎ তোমার কি ফ্যাট যখন তোমার গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডে রূপান্তরিত হয়ে যাচ্ছে তখন ভেবে দাও তোমার কি ফ্যাটের পরিপাক হয়ে যাচ্ছে। সাধারণত ফ্যাটের পরিপাকটা কোথায় সম্পন্ন হয়? স্মল ইন্টেস্টাইন অর্থাৎ ক্ষুদ্রান্তের মধ্যে সম্পন্ন। ঠিক আছে, স্মল ইন্টেস্টাইনের মধ্যে সম্পন্ন। এছাড়া আর কি হয় তোমার আচ্ছা এর মধ্যে হবে তোমার মানে মাউথ ক্যাভিটির মধ্যে হবে সাধারণত হবে, যদিও বা থাকে মাউথ ক্যাভিটির মধ্যে এক প্রকার উৎসেচক থাকে সেটা না। আচ্ছা ফ্যাট ভঙ্গকারী উৎসেচকের নাম কি? লাইপেজ। ফ্যাট ভঙ্গকারী উৎসেচক হচ্ছে লাইপেজ। আর এই যে যত ধরনের ফ্যাট ভঙ্গকারী উৎসেচক থাকে তাদের শেষের কোনটাই লাইপেজ হতে হবে। কার্বোহাইড্রেটে অবস্থিত মানে
মুখগহ্বরের মধ্যে বাকাল ক্যাভিটির মধ্যে এইখানে এখানে এক প্রকার ফ্যাট প্রকার উৎসেচক আছে, সেটার নাম হচ্ছে লিঙ্গুয়াল লাইপেজ। এটা ভেরি উইক, মানে প্রচুর দুর্বল। ওই ফ্যাটটাকে অর্থাৎ ট্রাইগ্লিসারাইডটাকে কিসে রূপান্তরিত করে দিবে? ট্রাইগ্লিসারাইডটাকে তোমার ডাইগ্লিসারাইড এবং ফ্যাটি অ্যাসিডের রূপান্তরিত করবে। কি বাকাল ক্যাভিটিকে, অর্থাৎ মুখগহ্বরে কি হচ্ছে? মুখগহ্বরে ট্রাইগ্লিসারাইডকে কিসে রূপান্তরিত করছে? কে লিঙ্গুয়াল লাইপেজ, বাংলাতে একে লিঙ্গুয়াল লাইপেজ বলবো। একে কিসে রূপান্তরিত করে দিবে? তোমার ডাইগ্লিসারাইড আর কি এখনো ফ্যাটি অ্যাসিডের। এটা মুখগহ্বরে হচ্ছে। এরপরে খাদ্যটা কোথায় যাবে? তোমার স্টোমাকের মধ্যে, অর্থাৎ পাকস্থলীর মধ্যে যাবে। পাকস্থলী থেকে কোথায় আসবে? তোমার পাকস্থলীর মধ্যে আসবে। এখানের মধ্যে কিছু এনজাইম আছে, এখানের মধ্যে আচ্ছা, এইটা কি সম্পূর্ণ হবে? লিঙ্গুয়াল লাইপেজটা ভেরি উইক। এইখানের মধ্যে আরেকটা স্টোমাকের মধ্যে কি আছে? তোমার স্টোমাকের মধ্যেও আছে গ্যাস্ট্রিক লাইপেজ, এইটাও বিশাল উইক, সম্পূর্ণভাবে তোমার ডাইজেশন করতে পারবে না। আবার এইটা আবার একদম স্মল অ্যামাউন্ট বুঝে গেল। এইটা তোমার ওই ট্রাইগ্লিসারাইডকে তোমার ট্রাইগ্লিসারাইড এবং ডাইগ্লিসারাইডকে তোমার ট্রাইগ্লিসারাইড এবং ডাইগ্লিসারাইডকে কিসে রূপান্তরিত করে দিলে? কে গ্যাস্ট্রিক লাইপেজ। একে তোমার কি ডাইগ্লিসারাইডকে মনোগ্লিসারাইডে রূপান্তরিত করবে এবং ওই ট্রাইগ্লিসারাইডকেও ডাইগ্লিসারাইডে রূপান্তরিত করতে পারে। ঠিক আছে, এরপরে খাদ্যটা কোথায় চলে আসবে? খাদ্যটা ক্ষুদ্রান্তের মধ্যে চলে আসবে। ক্ষুদ্রান্ত অর্থাৎ স্মল ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্ত। ঠিক আছে, ক্ষুদ্রান্তের মধ্যে চলে আসবে এই খাদ্য। আচ্ছা, এই ক্ষুদ্রান্তের মধ্যে এখানে যে উৎসেচক সাধারণত কাজ করে সেটা হচ্ছে তোমার প্যানক্রিয়েটিক লাইপেজ, অর্থাৎ অগ্নাশয় থেকে নিষ্কৃত উৎসেচক হচ্ছে প্যানক্রিয়েটিক লাইপেজ। ওই প্যানক্রিয়েটিক লাইপেজ আবার ফ্যাটের বড় কোনো ফ্যাটের দলার উপর কাজ করে। ঠিক আছে, ওটা ছোট ছোট ফ্যাট, অর্থাৎ ইমালসিফাইড ফ্যাটের মানে ফ্যাটের উপর কাজ করে। ইমালসিফাইড ফ্যাটে কিভাবে তৈরি হচ্ছে? তোমার ফ্যাটের ইমালসিফিকেশন এখানে কে সাহায্য করছে? তোমার পিত্ত লবণ। অর্থাৎ সাপোজ ধরে দাও কোন একটা ফ্যাট জাতীয় জিনিস আছে, সেইখানে দেখে দিবে তোমার কোন একটা ডিটারজেন্ট যদি মিশে কোন একটা ফ্যাট জাতীয় জিনিসের উপর বা তেলের উপর যদি জল ঢেলে দাও, তাহলে ওই জলটা ঘুরবে না। কিন্তু ওই তেলের উপর যদি ডিটারজেন্ট ঢেলে দাও না, তাহলে ওই তেলটা দেখে দিবে টুকরো হয়ে যাবে। বুঝতে পারছি? ওই ঘটনাটাকে বলছে তোমার ওই ঘটনাটাকে বলছে ইমালসিফিকেশন। ফ্যাটের ইমালসিফিকেশন বলতে তোমার ফ্যাটের কোন একটা ছড়িয়ে পড়ে যাবে, বুঝে গেল? অর্থাৎ ইমালসিফাইড ফ্যাট। আর এই ইমালসিফাইড ফ্যাটকে ইমালসিফাইড ফ্যাটের উপর কে কাজ করবে? ইমালসিফাইড ফ্যাটের উপর প্যানক্রিয়েটিক লাইপেজ। এই প্যানক্রিয়েটিক লাইপেজ কি কাজ করে? প্যানক্রিয়েটিক লাইপেজ কাজ করে কিসের নিয়ে? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের। ঠিক আছে, বুঝা গেল কোথায় হচ্ছে তোমার ফ্যাট সাধারণত যখন ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে রূপান্তরিত হয়ে যাবে তখন ভেবে নেবো যে ফ্যাটি ডাইজেশনটা কমপ্লিট মুখগহ্বরের মধ্যে হবে। প্রধান স্থান এটা হচ্ছে প্রধান স্থান। স্মল ইন্টেস্টাইন এটা কোথায় হবে? তোমার মুখগহ্বরের মধ্যে হবে, স্মলের মধ্যে হবে। কোথায় কি করতে হয়? লিঙ্গুয়াল লাইপেজ মধ্যে ডাইগ্লিসারাইড, ফিঙ্গার ডাইগ্লিসারাইড, ফ্যাটি অ্যাসিড, পাকস্থলীর মধ্যে ট্রাইগ্লিসারাইডটা তোমার গ্যাস্ট্রিক লাইপেজ সাথে মনোগ্লিসারাইডে রূপান্তরিত হয়ে গেল।
ক্ষুদ্রান্তে ইমালসিফাইড ফ্যাট এবং প্যানক্রিয়াটিক লাইপেজ থেকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে ভেঙে নেয়। ঠিক আছে, তাহলে ফ্যাটের ডাইজেশনটা পুরোপুরি কমপ্লিট। তাহলে আজকে এতটা হলো, এবং পরের যেটা পরে আছে সেটা তোমার নেক্সট ভিডিওতে আপলোড হবে। ঠিক আছে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।